এত জানান দিয়ে সাধারণত আক্রমণ করা হয় না, কারণ আক্রমণের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে শত্রুকে অর্থাৎ যাকে আক্রমণ করা হচ্ছে তাকে ধাঁধায় ফেলা, ঘোরের মধ্যে রাখা এবং বিস্ময়ের মধ্যে নিজের কাজ হাসিল করা। অথচ ইরান অনেক আগে থেকেই সেটা জানান দিয়ে আসছে এবং আক্রমণের 5 ঘন্টা আগে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন সূত্রের মাধ্যমে অবগত করেছে। কয়েকশো ড্রোন আক্রমণ করেছে এবং এই ড্রোনগুলো খুব বেশি উন্নত মানের ছিল না, এর থেকেও উন্নত মানের ড্রোন ইরানের আছে। কিছু মিসাইল ব্যবহার করেছে, কিন্তু সেই মিসাইলগুলো অত বেশি উন্নত মানের ছিল না, তার থেকেও উন্নত মানের মিসাইল ইরানের কাছে আছে। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং বিগত ঈদ উল ফিতরের শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে ডার্ক রুমের এপিসোডে আমি আলোচনা করব ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বশেষ যে সংঘর্ষ, সেই পরিস্থিতি এবং আনুষঙ্গিক বিষয়াদি। সঙ্গে থাকুন। গত 14 তারিখে রাত্রে ইরান ইসরায়েলের উপরে আক্রমণ করেছে, মিসাইল অ্যাটাক এবং ড্রোন অ্যাটাক। তারও আগে 1 এপ্রিল ইরানের যে কনসুলেট ছিল দামেস্কে, সিরিয়ার রাজধানী, তার উপরে আক্রমণ করে ইরানের কয়েকজন জেনারেল সহ প্রায় 10 জনের অধিক মানুষজনকে হত্যা করে। এর আগে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, সামরিক অফিসার এবং অন্যান্য স্বার্থের বিরুদ্ধে তারা আক্রমণ করেছে। সে দামেস্কে করেছে, লেবাননে করেছে, ইরাকে করেছে এবং ইরানের মাঝখানেও বিভিন্ন প্রক্সির মাধ্যমে তারা এই ধরনের আক্রমণ চালিয়ে আসছিল। তবে কেন যেন মনে হচ্ছে যে 1 এপ্রিলের আক্রমণটা ইসরায়েল বোধহয় ইরানের রেড লাইন ক্রস করেছে। তো ইরান সর্বতোভাবে চেষ্টা করেছে যে তার এম্বাসির উপরে যে আক্রমণ হলো সেটা ওয়ার্ল্ড ওপিনিয়নকে মোবিলাইজ করার জন্যে যথারীতি সিকিউরিটি কাউন্সিল সেটা আলোচনা করেছে এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স ইসরায়েলকে নিন্দা জানিয়ে কোনো রেজলিউশন পাশ করতে দেয়নি। এখন যে কোনো দেশের এমবেসি, সে যে দেশেই হোক, সেটা হচ্ছে তার সার্বভৌমত্বের অংশ, কিন্তু ইসরায়েল কোনো কিছুর তোয়াক্কা করে না এবং ইসরায়েলের জন্যে কোনো নিয়ম নীতি প্রযোজ্য নয়। তারাই নিজেরা নিয়ম মানায় এবং সেটাকে জায়েজ করার জন্যে তারা ব্যাখ্যা দেয় এবং সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা কিছু দেশগুলো তাদের সাহায্যে এগিয়ে আসে। তবে ইসরায়েল 1 এপ্রিলে যে আক্রমণ হলো, সে আক্রমণের পর থেকে পরিস্থিতি পুরো পাল্টে গেছে এবং তার ফলশ্রুতি হিসাবে এই 14 এপ্রিল রাত্রে ইরান আক্রমণ করে ইসরায়েলকে। লক্ষণীয় বিষয় হচ্ছে যে এত জানান দিয়ে সাধারণত আক্রমণ করা হয় না, কারণ আক্রমণের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে শত্রুকে অর্থাৎ যাকে আক্রমণ করা হচ্ছে তাকে ধাঁধায় ফেলা, ঘোরের মধ্যে রাখা এবং বিস্ময়ের মধ্যে নিজের কাজ হাসিল করা। অথচ ইরান অনেক আগে থেকেই সেটা জানান দিয়ে আসছে এবং আক্রমণের 5 ঘন্টা আগে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন সূত্রের মাধ্যমে অবগত করেছে। তো এই আক্রমণ একটা বিরল স্ট্র্যাটেজি বলা যায় ইরানের জন্যে। এবং এখানে যেটা হয়েছে যে কয়েকশো ড্রোন আক্রমণ করেছে এবং এই ড্রোনগুলো খুব বেশি উন্নত মানের ছিল না, এর থেকেও উন্নত মানের ড্রোন ইরানের আছে, যার অনেকগুলোই রাশিয়া ইরানের কাছ থেকে নিয়ে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে এবং তার কার্যকারিতা প্রমাণ করেছে।
কিছু মিসাইল ব্যবহার করেছে, কিন্তু সেই মিসাইলগুলো অত বেশি উন্নত মানের ছিল না, তার থেকেও উন্নত মানের মিসাইল ইরানের কাছে আছে। আমার যেটা মনে হয়েছে যে ইরান এই সমস্ত অস্ত্র ব্যবহার করে চেষ্টা করেছে যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো খুঁজে বের করা, যাতে আগামীতে আরও উন্নত মানের অস্ত্র ব্যবহার করে সেই দুর্বলতাগুলো কাজে লাগানো যায়। মজার ব্যাপার হচ্ছে যে ইরানের এই সমস্ত মিসাইল এবং ড্রোনে সর্বমোট ব্যয় হয়েছে হয়তো কয়েক মিলিয়ন ডলার, কিন্তু সেইগুলোকে প্রতিহত করার জন্যে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন এদের বিলিয়ন ডলার খরচ হয়েছে। এবং ইসরায়েল শুধু একা না, এখানে আমেরিকা, ব্রিটেনের প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বিতভাবে কাজ করেছে। পুরা ইসরায়েলকে তারা তাদের ডিফেন্স মিসাইল ডিফেন্স সিস্টেমের আওতায় এনেছে। তারপরেও অনেকগুলো ড্রোন এবং মিসাইল ইসরায়েলের বিভিন্ন অংশে আঘাত এনেছে। এর ভিতরে 2টা এয়ারপোর্টের কথা বলা হয়েছে যেটাতে আক্রমণ করেছে এবং বড় ধরনের ক্ষতি হয়েছে। জনবলের ক্ষয়ক্ষতির ব্যাপারে তেমন কিছু রিপোর্ট পাওয়া যায়নি। আমার মনে হয় ইরান চায়নি যে খুব বড় ধরনের ক্ষতি হোক, এবং এর মাধ্যমে ইসরায়েল এবং পশ্চিমা মিত্রদেরকে একটা মেসেজ দেওয়া যে ইরান অত দুর্বল না, এবং ইরানের যে ইসলামী বিপ্লব 1979 সালে হওয়ার পরে 1980 সালের সেপ্টেম্বরে ইরাকের মাধ্যমে পশ্চিমা শক্তি এবং আরব শক্তিগুলো যেভাবে ইরানকে আক্রমণ করেছিল, সেই ইরান আর আজকের ইরানের মধ্যে অনেক পার্থক্য। তারা সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে অনেক এগিয়ে গেছে, যদিও তার উপরে বিভিন্ন ধরনের স্যাংশন দেওয়া আছে। তো আগামীতে ইরানের হয়তো সুবিধা হবে যদি ইসরায়েল এইভাবে তার বিভিন্ন লক্ষ্যবস্তুর উপরে, তার স্বার্থের উপরে আঘাত হানে, তাহলে ইরান যদি পাল্টা ব্যবস্থা নেয় তাহলে কিভাবে করতে পারবে তার একটা মোটামুটি একটা পরীক্ষা করে বুঝতে পারছে কোন জায়গায় গেলে ইসরায়েলকে বা ইসরায়েল দুর্বল জায়গা কোনটা। এখানে উল্লেখ্য যে ইরান একটা দেশ, যে দেশের আপনার উত্তর দিকে পর্বতমালা, পশ্চিমে অর্থাৎ ইরাক সীমান্তের একটা বড় অংশ হচ্ছে মার্শিল্যান্ড, যেখান দিয়ে চলাচল, বিশেষ করে সামরিক যানবাহনের চলাচল খুবই সীমিত, কঠিন হয়ে ওদিক দিয়ে আসা। শুধুমাত্র দক্ষিণ দিকে, ইরানের দক্ষিণ দিকে, যেখানে হরমুজ প্রণালী বা আরব সাগরের যে পথটা, এইটাতে থেকে শত্রু আসতে পারে। সুতরাং প্রাকৃতিকভাবে ইরানের জন্য কিছুটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা আছে যেটা ইসরায়েলের নেই। এখন এই ঘটনা পরে জাতিসংঘে যথারীতি প্রস্তাব উঠেছে এবং ইরানকে নিন্দা করানোর জন্যে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স তারা উঠে পড়ে লেগেছে, এবং বিভিন্ন পশ্চিমা দেশও বিভিন্নভাবে ইরানকে নিন্দা করেছে। বিষয় হচ্ছে যে ইসরায়েল তার আত্মরক্ষার নামে তারা যা কিছু করতে পারে, কিন্তু ইরান তার আত্মরক্ষা করার জন্য ন্যূনতম ব্যবস্থা নিলেও সেটাকে সন্ত্রাসের সাথে তুলনা করে বিষয়টাকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু এবার যেটা হয়েছে, ইরানের এই আক্রমণের ফলে ইরান বুঝাই দিয়েছে যে ইরানের শক্তি এখন অনেক বেশি। সে যে শক্তিই হোক, সে আমেরিকা হোক বা ইসরায়েল হোক, ইরানকে অত সহজে কাবু করা যাবে না। এবং আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, যে দেশটা ইসরায়েলের সমস্ত কিছুকে সমর্থন দেয়, কিন্তু তারা বলে দিয়েছে স্পষ্টভাবে, প্রেসিডেন্ট বলেছেন, নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে যদি ইসরায়েল ইরান আক্রমণ করে তাহলে তাকে তারা সমর্থন দেবে না। ইসরায়েল যাই করুক না কেন এবং বিভিন্নভাবে ইরানকে প্রলুব্ধ করে
গাজার উপরে ইসরায়েলের যে আক্রমণ, যেটা সারা পৃথিবীতে দৃষ্টি কেড়েছে এবং ইসরায়েল বন্দীহীন পড়েছে সারা বিশ্বে, কিছু কিছু দেশ বাদ দিয়ে, তখন ইসরায়েল চেষ্টা করছে এই যুদ্ধটাকে ইরানকে সংযুক্ত করতে, লেবাননকে সংযুক্ত করতে। ইরান সেটা ভালোভাবে জানে এবং চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এবং ইরানের লক্ষ্য হচ্ছে যে তাদের অর্থনৈতিক উন্নতি, ব্রিক্সের সদস্যপদ লাভ করা, আরব দেশগুলোর সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করা এবং অর্থনৈতিক উন্নতি। এখানে আরব দেশগুলোর মধ্যে শুধুমাত্র জর্ডান যেটা ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আপনাদেরকে আগেই বলেছি যে ইসরায়েলি ওয়ার ক্যাবিনেট তারা ইরানকে আক্রমণ করার ব্যাপারে, বা এই যে গত 14 তারিখে যে আক্রমণ করলো ইরান, সেটার প্রতিশোধ নেওয়ার জন্যে ইসরায়েল ওয়ার ক্যাবিনেট দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সো পরিস্থিতি অনিশ্চিত এবং সামনে কি হবে বলা যাচ্ছে না। তবে এইটুকু বলা যায় যে ইরান বুঝাই দিয়েছে যে যত দুর্বল তাকে ভাবা হয়েছিল, ইরান তত দুর্বল না। ইরান পাল্টা আঘাত হানার সামর্থ্য রাখে এবং ইরানকে কাবু করা অত সহজ হবে না। আগামী ভালো হোক আমরা আশা করতে পারি, কিন্তু বাস্তব পরিস্থিতিতে মনে হচ্ছে না, পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই মুহূর্তে পৃথিবীতে আরও একটা বড় সংঘর্ষ চলছে, সেটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। তো গাজায় 7ই অক্টোবরের যে ঘটনা ঘটল, হামাস যোদ্ধারা আক্রমণ করল এবং অনেকগুলো জিম্মি নিয়ে গেল। ঘটনা হচ্ছে যে এখন সমস্ত কিছু বর্ণনা হচ্ছে 7ই অক্টোবর কেন্দ্রিক। ভাবটা এমন যে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে ফিলিস্তিনিদের উপরে যে ধরনের নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের বসত বাড়ি থেকে বাস্তুহারা করা হয়েছে, সেগুলো নিয়ে কথা হয় না। শুধুমাত্র 7ই অক্টোবরের কথাটাই এসে যায়। 7ই অক্টোবরে যে ঘটনা ঘটছে, সেখান থেকে আজকে 6 মাস পার হয়ে গেল, কিন্তু ইসরায়েল হামাসকে নির্মূল করতে পারল না। বলা হচ্ছে ইসরায়েলের এই কার্যক্রমের ফলে একজন হামাসের পরিবর্তে আরও 3 জন নতুন হামাস তৈরি হচ্ছে। এই বাস্তবতায় আগামী দিনগুলোতে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে পরিস্থিতি বোঝার জন্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।